আসসালামু আলাইকুম। আজকে অনার্স ৪র্থ বর্ষের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা অন্যান্য শ্রেণীতেও আছে। যেমন এটা কিন্তু ফার্স্ট ইয়ারে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার মধ্যেও আছে। এখানে দেখো, জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা করো। এটা গ বিভাগের প্রশ্ন। আবার খ বিভাগেও আসে, জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন? শুধু এইটুকু, খ বিভাগেও কিন্তু আসে। এখানে দেখো, ১ম এ হচ্ছে ভূমিকা। তোমরা জানো প্রত্যেকটা প্রশ্ন ভূমিকা দিয়ে শুরু করতে হয় এবং উপসংহার দিয়ে শেষ করতে হয়। এখানে আছে দেখো, জন লক সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রবক্তা। এই সংসদীয় গণতন্ত্র, যেখানে সংসদীয় গণতন্ত্র বলতে জনগণের ভোটে নির্বাচিত সরকার কি করবে? রাষ্ট্র পরিচালনা করবে, অর্থাৎ সংসদ গঠন করবে। এই সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রবক্তা ছিলেন হচ্ছে জন লক। তিনি প্রথম রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্দেশ করেন। অর্থাৎ তোমরা জানো যে রাষ্ট্র, এখানে আছে সরকার। সরকার কিন্তু রাষ্ট্রের উপাদান। তোমরা জানো যে রাষ্ট্রের উপাদান ৪টি: নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এরকম ৪টা কিন্তু উপাদান আছে। সেখানে কিন্তু সরকার কিন্তু এই রাষ্ট্রের একটা উপাদান। এই রাষ্ট্র থেকে সরকারের মধ্যে সেই পার্থক্য নির্দেশ করেন। তার মতে রাষ্ট্র অমর, অক্ষয়, অর্থাৎ রাষ্ট্রের কিন্তু মৃত্যু নেই। কিন্তু আমরা জানি যে রাষ্ট্র ১২০ বছর কিন্তু বেঁচে থাকে এবং সরকারের ক্ষমতা সীমাবদ্ধ। অর্থাৎ সরকারের ক্ষমতা কি? সীমাবদ্ধ। কারণ সরকার গঠনের একটা নির্দিষ্ট আ সময়সীমা নিয়ে, অর্থাৎ ৪ বছর, ৫ বছর এরকম সময়সীমা নিয়ে কিন্তু সরকার গঠন করা হয়। আর এই সরকার তার নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু ক্ষমতা সীমাবদ্ধ থাকে। তিনি জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা প্রদান করার পক্ষপাতী। তিনি জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা প্রদান করার পক্ষপাতী। এখানে এই যে সার্বভৌমত্ব, যে সার্বভৌমত্ব কিন্তু রাষ্ট্রের একটা কি? উপাদান। এই জনগণও কি? রাষ্ট্রের একটা উপাদান। অর্থাৎ এই জনগণের হাতেই কি থাকবে? এই সার্বভৌম ক্ষমতা থাকবে। কারণ জনগণ যাকে নির্বাচিত করবে সেই সর্বময় ক্ষমতার অধিকারী। বর্তমান রাজনীতির ভিত্তি স্থাপিত হয় জন লকের হাত ধরে। কারণ বর্তমান যে রাজনীতি, প্রত্যেকটা বিশ্বে বিভিন্ন দেশেই কিন্তু রাজতন্ত্র বিরাজমান থাকলেও পরেও বেশিরভাগ দেশেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা আছে। এবার দেখো, জন লক সংসদীয় গণতন্ত্রের প্রথম প্রবক্তা। তার গণতান্ত্রিক মতবাদগুলো আলোচনা করা হলো। এখানে দেখো, ১ নম্বরে আছে, ১ নম্বরে আছে সরকার গঠনে লক অধিকাংশ জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠনের এবং জনগণের হাতে প্রকৃত ক্ষমতা প্রদানের পক্ষে। অর্থাৎ সরকার গঠন করবে, কিন্তু এটা কি করবে? জনগণের সম্মতিতে, অর্থাৎ একটা ভোট থাকবে, ভোটাধিকার থাকবে। সেই ভোটের মাধ্যমে জনগণ সরকার গঠন করবে। আর প্রকৃত ক্ষমতা থাকবে জনগণেরই হাতে। কারণ জনগণ যাকে ইচ্ছা কি করবে? ভোট প্রদান করবে, সেই সর্বময় ক্ষমতার অধিকারী হবে। এতে তিনি আধুনিক গণতন্ত্রের অপরিহার্য বৈশিষ্ট্য গণনির্বাচনের কথা বলে গেছেন। গণনির্বাচন বলতে এখানে জনগণের নির্বাচনের কথা কিন্তু সে উল্লেখ করে গেছেন। এরপর দেখো, ২ নম্বরে আছে হচ্ছে শাসন ব্যবস্থা। অর্থাৎ লক স্বৈরাচারী শাসনের অবসান চেয়েছেন। স্বৈরাচারী শাসন অর্থাৎ যে সর্বময় ক্ষমতা সে টিকে রাখতে চায়, অর্থাৎ ক্ষমতা থেকে সরতে চায় না, এমন সরকার কিন্তু স্বৈরাচারী। যেমন দেখো, আমরা যে এরশাদ, এরশাদ কিন্তু স্বৈরাচারী শাসক ছিল, যেটা আমরা ইতিহাসে কিন্তু পড়েছি এবং জেনেছি। এরূপ স্বৈরাচারী শাসনকে কি করতে হবে? অবসান করতে হবে। তার শাসন ব্যবস্থায় গণনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা। গণনিয়ন্ত্রণ বলতে জনগণই কি করবে? নিয়ন্ত্রণ করবে সেই শাসন ব্যবস্থা। জনগণের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি জনগণের সম্মতি ও জনগণের শাসন প্রতিষ্ঠা করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অত্যন্ত মজবুতের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে করে গেছেন। অর্থাৎ এখানে জনগণের সম্মতি এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করে নিয়মতান্ত্রিক গণতন্ত্র। অর্থাৎ এখানে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কি করবে? জনগণ একজনকে হচ্ছে নির্বাচিত করবে। সেই নির্বাচিত প্রতিনিধি তার নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কি করবে? শাসনভার গ্রহণ করবে এবং পরবর্তীতে আবার নতুন করে কি হবে? নির্বাচন হবে। এটা নিয়মতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে। এরপরে ৩ নাম্বার দেখো, শাসন ও আইন বিভাগের কার্যাবলী। এখানে মূলত পয়েন্টগুলো মনে রাখার যে কৌশল,
যে শাসন ব্যবস্থা, তারপরে আইন, শাসন বিভাগের কার্যাবলী এগুলো কিন্তু আ আমরা জানি যে গণতন্ত্রের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। যেমন শাসন এবং আইন বিভাগ। তোমরা জানো যে সরকারের বিভাগ হচ্ছে ৩ টি। আইন, শাসন, বিচার বিভাগ। এখানে হচ্ছে শাসন ও আইন বিভাগের কার্যাবলী। কেন বলছে? কারণ শাসন বিভাগ কিন্তু আইন বিভাগের উপর হস্তক্ষেপ করে। এই হস্তক্ষেপ করা যাবে না। আর যেখানে হস্তক্ষেপ করে সেখানে গণতন্ত্র থাকে না। দেখো, লকের মধ্যে শাসন ব্যবস্থায় আইন বিভাগের ক্ষমতার স্থানই সর্বোচ্চ। আইন বিভাগ, আমাদের যেমন আইন বিভাগ যেমন জাতীয় সংসদ, এই সংসদ থেকে আইন পাস হয়। এখানে এই আইন সভার বা সংসদের যে সমস্ত নেতাকর্মী থাকে এদের কিন্তু ক্ষমতা বেশি। এখন কিন্তু এই আইন বিভাগেও কিন্তু আমাদের হচ্ছে শাসন বিভাগের সদস্যরা থাকে। যেমন প্রধানমন্ত্রী, তারপরে আইনমন্ত্রী, যে সমস্ত মন্ত্রণালয়ে যে সমস্ত সদস্য আছে এরা কিন্তু আইন বিভাগে কিন্তু অবস্থান করে। আইন বিভাগে অবস্থান করে কিন্তু তারা শাসন বিভাগ এবং আইন বিভাগ ২ টা ক্ষমতায় তারা একত্রিত করে কি করতেছে? শাসন কার্য পরিচালনা করতেছে। এক্ষেত্রে আইন বিভাগের ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং জনগণ কিন্তু গণতন্ত্র সেখানে কিন্তু থাকছে না। তিনি শাসন বিভাগের ভূমিকাও এক্ষেত্রে স্বীকার করেছেন যে শাসন বিভাগের ক্ষমতা, শাসন বিভাগের যে ভূমিকা আছে আইন বিভাগে এটা তিনি স্বীকার করেছেন। তবে এই বিভাগের ক্ষমতা সীমাবদ্ধ। অর্থাৎ এই শাসন বিভাগের ক্ষমতা কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। যদি এদের ক্ষমতায় বেশি থাকে আইন বিভাগের থেকে, তাহলে কিন্তু তারা নিজেদের মতোই আইন প্রণয়ন করবে, নিজেদের মতোই রাষ্ট্র পরিচালনা করবে। তিনি এভাবে আইন বিভাগের কাছে শাসন বিভাগকে দায়ী করে আধুনিক সংসদীয় গণতন্ত্রের ১ম প্রতীকিত গৌরব অর্জন করে। এজন্য কিন্তু আমরা বলি যে সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছে জন লক। এটা কিন্তু ক বিভাগে কিন্তু আসে। এরপরে দেখো ৪ নাম্বার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা বানান এখানে ভুল হয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। স্বতন্ত্র বলতে আমরা জানি যে নিরপেক্ষ। যেমন এখানে দেখো বলতেছে লক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আইন, শাসন, বিচার অর্থাৎ সরকারের যে ৩ টা বিভাগ রয়েছে, এই বিভাগের প্রত্যেকটার ক্ষমতা কি থাকবে? আলাদা, আলাদা থাকবে। কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না। কাজকে আলাদা, আলাদা করে ভাগ করেছেন। যেন ক্ষমতার অপপ্রয়োগ না হয় বা কারোর স্বার্থ চরিতার্থ না হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু আইন শাসন বিভাগ কিন্তু একত্রিত করে ফেলে এবং বিচার বিভাগ অর্থাৎ প্রত্যেকটাই নিয়ন্ত্রণ করতেছে কিন্তু শাসন বিভাগের সদস্যরা। আর শাসন বিভাগের সদস্য যখন থাকবে তখন কি হয়? স্বৈরাচারী তা চলে আসে। এরপরে দেখো ৫ নাম্বার জনগণের অধিকার। আমরা জানি গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠা থেকে সেখানেই গণ জনগণের অধিকার থাকে। তাহলে আমরা কিন্তু পয়েন্ট গুলো কিন্তু মনে রাখার কৌশল যে যেখানে গণতন্ত্র থাকে সেখানে আমাদের কি হয়? তাহলে শাসকের অবসান, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, শাসন বিভাগে, আইন বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। প্রত্যেকটা বিভাগ আলাদা, আলাদা থাকবে। এগুলো কিন্তু আমরা জানি যে গণতন্ত্রের সাথে সম্পর্কযুক্ত সেগুলোই কিন্তু আমরা পয়েন্ট আকারে দিলে পারে হয়ে যাবে। এগুলো কিন্তু সেরকম পয়েন্ট মুখস্থ করার প্রয়োজন নেই। এরপরে দেখো জনগণের অধিকার। জন লক মানুষের জীবনের স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। লকের মতে প্রাকৃতিক আইন অনুযায়ী সকল মানুষ সমান এবং স্বাধীন। অর্থাৎ আমরা নৈতিকতার দিক থেকে আমরা সবাই কি সমান। ধনী, গরিব এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কি আমরা সমান। তাই সবাইকে সমান অধিকার ও নিরাপত্তা দিতে হবে। অর্থাৎ আ দেখা যাচ্ছে আমরা জানি যে আমাদের দেশে বা বিভিন্ন দেশে কি আমরা জানি যে ধনীরাই বেশি কি অধিকার পেয়ে থাকে গরিবদের থেকে। অর্থাৎ আমরা যে সমস্ত আ ইউনিয়ন পরিষদ থেকে যে সমস্ত রিলিফ এর চাউল বা আ যে তেল, ডাল এগুলো যে দেয়, এগুলো কিন্তু দেখা যাচ্ছে গরিবরা দের কিছু দিয়ে ধনীরাই কিন্তু এটা ভোগ করে। জনগণের অধিকার কিন্তু সেখানে থাকে না। এরপরে দেখো প্রাকৃতিক অধিকার। জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে তিনি মানুষের একান্ত প্রয়োজনীয় অধিকার বলে মনে করেন। জীবন একটা মানুষ বেঁচে থাকার জন্য আ এটা কিন্তু প্রাকৃতিক অধিকার এটা তার এবং ব্যক্তিগত অধিকারও বলা যায়। এরপরে স্বাধীনতা অর্থাৎ সে কি করবে? সে আ সমাজে এবং পরিবারে রাষ্ট্রে সে কি করবে? স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তারপরে সম্পত্তির অধিকার। অর্থাৎ তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কিন্তু তারপর অধিকার রয়েছে। এরপরে ৭ নাম্বার দেখো সম্পত্তি। লকের মতে জনগণের সম্পত্তির অধিকার একটি প্রাকৃতিক অধিকার। যেটা প্রাকৃতিক অধিকারের মধ্যে কিন্তু ৬ নম্বর পয়েন্ট আমরা পড়লাম। তিনি তার সম্পত্তি তত্ত্বের মাধ্যমে সমাজের মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন। মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী থেকে মধ্যবর্তী শ্রেণীকে সে হচ্ছে কি করেছে? গুরুত্ব দিয়েছে। এরপর ৮ নাম্বার গণসার্বভৌমত্বের স্রষ্টা। জন লক
জনগণের সার্বভৌমত্বের বিশ্বাস স্থাপন করে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সংখ্যাগরিষ্ঠের শাসন অর্থাৎ জনগণ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা যে দল পাবে সেই দল কি করবে? শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এটাই তিনি বিশ্বাস করেন। রাষ্ট্র পরিচালনার সার্বভৌম ক্ষমতা তিনি জনগণের হাতেই দিতে চেয়েছিলেন। এরপরে দেখো ৯ নম্বর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। জন লক একজন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক। তার সমস্ত চিন্তা চেতনা ব্যক্তির অধিকার, স্বার্থ ও ব্যক্তির স্বাধীনতাকে কেন্দ্র করে। অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক। এজন্যই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক বলে তিনি পরিচিত ছিলেন। এরপরে ১০ নম্বর ধর্ম ও নৈতিকতার ব্যাপারে সহনশীল। ধর্ম অর্থাৎ একটা বিশ্বাস এবং নৈতিকতা। নৈতিকতা বলতে অপরের মঙ্গল সাধনের জন্য কাজ করা বা অপরের মঙ্গল সাধন করা। আ অন্যকে ক্ষতি না করা। এটাই হচ্ছে নৈতিকতা। ধর্ম ও নৈতিকতার ব্যাপারে রাষ্ট্র বা অন্য যে কারোর হস্তক্ষেপ তিনি পছন্দ করতেন না। অর্থাৎ অন্যকে এখানে কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারবে না। যে যার ধর্ম সে পালন করবে। এটাই হচ্ছে তিনি বিশ্বাস করেন। ১১ নম্বর রাষ্ট্রচিন্তায় তার প্রভাব। লক এর ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব গণতান্ত্রিক আদর্শ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ যেটা আমরা জানি যে সরকার ৩ টা বিভাগ, এই ৩ টা বিভাগের ক্ষমতা স্বতন্ত্র থাকবে। এটাই তার গণতান্ত্রিক আদর্শ। এই ৩ টা বিভাগ যদি আলাদা থাকে তাহলে সেখানে গণতন্ত্র অবশ্যই প্রতিষ্ঠিত থাকবে। সম্পত্তি তত্ত্ব, তারপরে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সম্মতি তত্ত্ব পরবর্তীতে বহু বিখ্যাত দার্শনিক ও রাজনৈতিক ঘটনাকে বিশেষভাবে প্রভাবিত করছে। তারা এই বিচার বিশ্লেষণ করেছেন, নতুন, নতুন ব্যাখ্যা দিয়েছেন। এখানে দেখো মূল্যায়ন দিয়েছে। তবে এই মূল্যায়নটা তোমরা না লিখলেও চলবে। তবে মূল্যায়ন দেখো লকের রাজনৈতিক চিন্তা চেতনা ও দর্শন গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। তিনিই ১ম সংখ্যাগরিষ্ঠের সরকার, সংখ্যাগরিষ্ঠের মতামত, সংখ্যাগরিষ্ঠের শাসনের উপর আলোকপাত করেন। অর্থাৎ সব জায়গায় কিন্তু এখানে ভোটের মাধ্যমে কিন্তু এই বিষয়টা কিন্তু পরিচালিত হয়। যেখানে জনগণ তার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। তবে তিনি সংখ্যালঘুর মতকেও অস্বীকার করেননি। সংখ্যালঘু বলতে যেটা আমরা জানি যে সংখ্যায় কম। যেমন আমরা জানি যে আইনসভায় কিন্তু ভোট হয়। আইনসভায় ভোট হলে পারে দেখা যাচ্ছে সংখ্যালঘু যারা তাদের কিন্তু আইন কিন্তু সেখানে কিন্তু পাস হয় না। তবে তারাও কিন্তু যে আ আ কথাটা বলে বা যে যুক্তি দেখায় সেটাও কিন্তু কখনো, কখনো দেখা যাচ্ছে জনগণের জন্য ভালো। এজন্যই তিনি বলেছেন যে সংখ্যালঘুর মতকে তিনি অস্বীকার করেননি। এরপরে উপসংহার দেখো, তোমরা জানো যে একটা প্রশ্নের ভূমিকা এবং উপসংহার দিয়ে শেষ করতে হয়। পরিশেষে বলা যায় যথেষ্ট সমালোচনা থাকা সত্ত্বেও রাষ্ট্র দর্শনে জন লকের অবদান অনস্বীকার্য। লকের নিয়মতান্ত্রিক সরকার যেটা বোঝাইলাম সংখ্যাগরিষ্ঠের শাসন ও জনগণের সার্বভৌমত্বের ধারণা আধুনিক গণতন্ত্রের পথকে প্রশস্ত করেছে। তার রাজনৈতিক দর্শন গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত। তিনিই ১ম গণতন্ত্রের ধারণা নিয়ে আসেন এবং এর উপর বিস্তারিত আলোচনা করেন, যা পরবর্তীকালে রাজনীতিতে আজও সুগৌরবে দাঁড়িয়ে রয়েছে। কারণ বর্তমান বিষয়ে কিন্তু তার যে ধারণা বা জন লকের যে সংসদীয় গণতন্ত্র সেইরূপ ভিত্তিতেই কিন্তু বর্তমান রাজনীতি বা বর্তমান ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠায় কিন্তু তার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক মতেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এরপরে জন লককে তাই সংসদীয় গণতন্ত্রের ১ম প্রবক্তা বা জনক বলা হয়। এবং তোমরা পরবর্তী সাবজেক্টের বা পরবর্তী প্রশ্নের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো। আল্লাহ